মেহেরপুর এবং লালমনিরহাটে সীমান্তে আবারও বিএসএফ এর পুশিং চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। বর্ডার সুরক্ষার অবকাঠামো এবং জনবল বাড়ানোর তাগিদ। সীমান্ত বেড়া, আধুনিক টেকনোলজি, এইটা একটা সাময়িক পদক্ষেপ হতে পারে চোরাচালান বা এই ধরনের জিনিসগুলো ঠেকানোর জন্য। ব্রাহ্মণবাড়িয়ার বাইক ইউনিয়ন সীমান্ত দিয়ে ঢুকছে মাদক সহ চোরাই পণ্য। স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ, অস্বীকার অভিযুক্তের। মাদক চোরাচালানি নিয়ে আমার ব্যাপারে যে অপপ্রচার করছে আসলে কিন্তু এটা সত্যি না। বৃষ্টিতে আবারও ডুবল বন্দর নগরীর নিচু এলাকা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে ভোগান্তি, ভুক্তভোগীদের ক্ষোভ। একটু বৃষ্টি হলে জলবদ্ধ হয়, চলাফেরা কষ্ট হয়। এখন অফিসে যাচ্ছি, তো এতগুলো হ্যাসেল নিয়ে তো যেতে হচ্ছে। যারা সাধারণ মানুষ খেটে খায় তাদের তো কাজকর্ম বন্ধ হয়ে যায়। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কোনোভাবেই থামছে না বিএসএফ এর পুশিং চেষ্টা। মেহেরপুর এবং লালমনিরহাট সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপির খালপাড় সীমান্ত দিয়ে 4 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, সীমান্তের উপারে 4 জনকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছে। পুশিং প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি, সে সাথে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রাও। এদিকে লালমনিরহাট পাটগ্রামের কালীরহাট সীমান্তে 3 জনকে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির বাধায় সেই চেষ্টা সফল হয়নি। মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত দিয়ে 4 জনকে পুশিংয়ের চেষ্টা করেছে বিএসএফ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রামিজ হাসান। রামিজ, পুশিংয়ের বিষয়ে কি বলছে বিজিবি এবং সীমান্তে নজরদারি আপনি কেমন দেখতে পাচ্ছেন এখন? মার্ফি, আজকে ভোরে মেহেরপুর বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে থেকে 4 জনকে পুশিং করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তো সেখানে আমরা যেটি দেখতে পেয়েছি, এখন পর্যন্ত এখানে বিজিবির টহল জোরদার করা হয়েছে, বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি এখানে স্থানীয় জনগণকে আমরা দেখতে পেয়েছি। আপনাকে একটু সীমান্তে একটু যদি চিত্রটা একটু দেখানোর চেষ্টা করি। বর্তমানে এই সীমান্তে ভারতীয় যে তারকাটা রয়েছে, ভারতের অভ্যন্তরে তারা এখন পর্যন্ত আমরা যেটু কিছুক্ষণ আগে জানতে পেরেছিলাম তারা ওখানে আছেন। স্থানীয়দের সঙ্গে আমার কথা হয়েছে, স্থানীয় যারা এখানে আছেন মানুষ, তারা যদি বলছেন যে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা ঠিক সীমান্তের ওপারে আছেন না ঠিক এবারে আছেন, আসলে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে আছেন, এই বিষয়টা তারা এখনো নিশ্চিত না। বিজেপির পক্ষ থেকে আমরা কথা বলেছি, বিজেপির পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা পাইনি। স্থানীয় জনগণের সঙ্গে কথা হয়েছে, তারা যেটি বললেন যে এখানে তারা কিছুক্ষণ আগে গিয়েছিলেন, যে সেখানে তাদেরকে খোঁজার চেষ্টা করেছে, তাদেরকে দেখার চেষ্টা করেছে তারা সীমান্তের আশেপাশে আছে কিনা, সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সেখানে যে তাদেরকে খুঁজে পায়নি বলে আমাদেরকে জানিয়েছে। এর মধ্যে আমরা একটু দেখতে পেয়েছি এখানে বিজিবির সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিজিবির পক্ষ থেকে কঠোর অবস্থানে নেওয়া হয়েছে এবং সেখানে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখছি এখানে স্থানীয় যেসব মানুষজন আছে তারা বিজিবিকে সার্বিকভাবে সহযোগিতা করছে। তবে স্থানীয় মানুষরা যেটা বলছেন যে বিএসএফ যে পুশিং করার চেষ্টা করছে, সেই পুশিং করার চেষ্টা করছে সেটাকে কঠোর হস্তে তারা প্রতিরোধ করছে, এমনটি তারা বলছেন। আর আরও একটি কথা তারা বলছেন যে কোনোভাবে যেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোনোভাবেই যেন ভারত থেকে বাংলাদেশের মধ্যে কোনো নাগরিক কিংবা কোনো ব্যক্তিকে যেন পুশিং করতে না পারে, সেজন্য তারা কঠোর অবস্থানে রয়েছেন। বিজিবির পাশাপাশি তারা
বিজিবিকে সার্বিকভাবে সহযোগিতা তারা স্থানীয় মানুষ যারা রয়েছেন এখানকার তারা বিজিবিকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। তবে এখন পর্যন্ত স্থানীয়দের মতে ভারতীয় সীমান্তের যে 4 জনের ব্যক্তিকে পুষিং করার চেষ্টা করা হয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমাদের কাছে তথ্য এসেছে, স্থানীয়রা বলছেন। এ ছিল মিরপুরের এখনকার অবস্থা। ধন্যবাদ রামিজ যুক্ত হবার জন্য। ভারতের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে অব্যাহত রয়েছে পুশিং চেষ্টা। সীমান্তের বাংলাদেশ অংশে বেড়া না থাকা, পর্যাপ্ত আলোর ঘাটতি এবং দুর্গম ভূপ্রকৃতিকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা বলছেন সীমান্ত সুরক্ষায় অবকাঠামো এবং জনবল বাড়ানো জরুরি। বিশ্লেষকরা জোর দিচ্ছেন আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা এবং কূটনৈতিক পর্যায়ে সক্রিয় উদ্যোগের উপর। জামালপুর এবং কুড়িগ্রাম সমতল সীমান্ত ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাম্প্রতিক সময়ে একের পর এক পুশিনের ঘটনায় দুই দেশের বাসিন্দাদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। ভারতীয় সীমান্ত বাহিনীর অপচেষ্টা রুখতে লাঠি হাতে বিজিবির পাশে দাঁড়ায় স্থানীয়রা। এই চিত্র জামালপুরের বক্সিগঞ্জ সীমান্ত এলাকার। সীমান্তের বাংলাদেশ অংশে নেই কাঁটাতারের বেড়া। এই সুযোগে নদ নদী ও বিস্তীর্ণ সমতল এলাকা দিয়ে প্রায় চলে বিএসএফের পুশিং চেষ্টা। দিনে শান্ত, কিন্তু রাত নামলেই উদ্বেগ বাড়ে স্থানীয়দের। অভিযোগ রয়েছে নিজেদের ফ্লাডলাইট বন্ধ রেখে পুশিং কার্যক্রম চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে এমন পরিস্থিতিতে বিজিবির পাশাপাশি রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। কাঁটাতার দরকার আমাদের নিরাপত্তার জন্য। আমাদের নিরাপত্তা হলে আমরা বসবাস করতে পারি ভালোভাবে। তারপর এই অবৈধ পারাপার হাবিজাবি এসব আমাদের থাকে না। এদিকে বিজেপির কোনো রাস্তাঘাট নাই, সেটা এক জ্বালা। এখন বিজেপি মনে করেন যে অল্প বিজেপি কি দেখি করব। ভারত যেমন নিজের সীমান্ত সুরক্ষায় ব্যাপক অবকাঠামো গড়ে তুলেছে, তেমনি বাংলাদেশকেও ঝুঁকিপূর্ণ অংশে নিজস্ব কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি সীমান্ত এলাকার বাসিন্দাদের। কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা চেষ্টা করে যাব। লাইটের ব্যবস্থা বা কাঁটাতারের ব্যবস্থা করা হয় তাহলে আমরা আমাদের দেশে আর পুশিং করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত শুধু জনবল দিয়ে সুরক্ষিত রাখা সম্ভব নয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন কূটনীতিক পর্যায়ে সক্রিয় উদ্যোগ। সীমান্ত বেড়া, আধুনিক টেকনোলজি, এইটা একটা সাময়িক পদক্ষেপ হতে পারে চোরাচালান বা এই ধরনের জিনিসগুলো ঠেকানোর জন্য। বাট ইন দ্য লং রান বা দুইটা দেশের মধ্যে সম্পর্ক যদি আপনি ভালো না করতে পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনার এইটা কখনোই আপনি 100% সেফ রাখতে পারবেন না। বিজিবি বলছে যে কোনো অনুপ্রবেশ ও অবৈধ কার্যক্রম ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে তারা। এখন পর্যন্ত আমরা কাউকে বাংলাদেশের ভিতরে আমরা ঢুকতে দেইনি অবৈধভাবে, এবং দিন রাত আমরা পরিশ্রম করছি। আসামের যে ধুবড়ি অংশটুকু আছে, অর্থাৎ কুড়িগ্রাম এবং জামালপুরের কিছু অংশটা এসে আমার পড়েছে, যেখানে আমার এই প্রেশারটা বেশি, সেখানে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। দুই জেলার 72 কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে এখন পর্যন্ত 10টি পুশিং চেষ্টা হয়েছে। এছাড়া শূন্যরেখায় আটকে আছে নারী শিশুসহ 9 জন। সীমান্তর দুর্বলতাগুলো বহুদিনের, কিন্তু পুশিংয়ের ঘটনা সামনে আসার পর আবারও আলোচনায় এসেছে সীমান্ত নিরাপত্তার কথা। সেই জায়গা থেকে সীমান্তের একটি অংশ বা একটি এলাকায় নিরাপত্তার কথা ভাবলে চলবে না। এই একটি অংশই পুরো দেশের নিরাপত্তা স্বার্থ জড়িত। তাই সীমান্তের অবকাঠামো উন্নয়ন, কূটনৈতিক বিষয় এবং আধুনিকায়ন করার দাবি জানিয়েছেন সীমান্ত পারের মানুষ। সাগর ফরাজি, যমুনা নিউজ, দেওয়ানগঞ্জ, জামালপুর। মাদকের সাম্রাজ্য হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন। অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় ভারত থেকে ঢুকছে মাদকসহ চোরাই পণ্য। মদতদাতা হিসেবে উঠে এসেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনের নাম। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকলেও এখনও ধরাছোঁয়ার বাইরে 12 মামলার আসামি মনির। নেওয়া হয়নি দল থেকেও কোনো ব্যবস্থা। তবে অভিযুক্ত মনিরের দাবি তিনি ষড়যন্ত্রের শিকার। কসবা সীমান্ত পেরিয়ে ভারত থেকে দেদারসের দেশে ঢুকছে মাদকসহ চোরাই পণ্য। কিন্তু নেপথ্যে কারা, কাদের ছত্রছায়ায় চোরাই পণ্য আনা হচ্ছে? মনে করে যেন অহন মাল্লামাই আনতারতাম না, কারণ অহন গুলগর বা 5 নম্বরের নিচেটা যদি তারা দিতে পারে চেষ্টা করে বৃষ্টি ডাইলে তো ভূতে দেওয়ার মেঘে বিজ্জা 5 নম্বরের নিচে থাকতে পারবে, রেনুটা তো মেঘে বিজ্জাও দিতে পারবো।
কল রেকর্ডটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনের। তিনি ভারত থেকে মাদক এবং চোরাই পণ্য আনার রুট বাতলে দিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন মনির। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 8টি মাদক আর 4টি মামলা রয়েছে। প্রতিনিয়ত তার 40-50 জন লোক নিয়ে এই গাঁজা, এই মদ, মনে করেন এই ভারতীয় মনে করেন শাড়ি, বিভিন্ন চূড়া মালামাল সে পাস করে। মাদক গডফাদার মনিরুল ইসলাম বিএনপির নেতা, হ্যার অত্যাচার আমি এলাকায় থাকতে পারি না। হ্যাঁ আমাদের এলাকায় দিয়ে মাদক উৎপাদন করে এবং কি হ্যার মাল আমি প্রশাসনকে সহযোগিতা করার কারণে আমাকে রাতে 2টা বাজে উঠাই নিয়ে আমাকে প্রচন্ড মারধর করে। মাদকের মানে ছয়লাভ হয়ে গেছে। মাদকের চোরাকারবারীদের বিশাল সিন্ডিকেট আছে। গত 3 জুন কসবার নয়নপুর বাজারে ভারতীয় চোরাই পণ্যবাহী ট্রাক জব্দ করে বিজিবি। তবে সেই অভিযানে বাধা প্রদান করে মনির ও তার অনুসারীরা। এ নিয়ে 6 জুন বিজিবির পক্ষ থেকে মামলাও করা হয়। ইউনিয়ন চেয়ারম্যানের সরল স্বীকারোক্তি, রাজনৈতিক প্রভাবশালীরাই সীমান্তে চোরাচালানের সাথে জড়িত। জেলা বিএনপি নেতা বললেন, মাদক ব্যবসার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল লোক আছে, এদের নাম আমি বলতে পারি না, ওনারাও এগুলোর সাথে জড়িত থাকে। তো এই বিষয়গুলো অনেক সময় রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই বিষয়গুলো অনেক সময় হয়ে থাকে। এক এক সময় এক এক ব্যক্তির এগুলোর সাথে জড়িত হয়ে যায়। মাদক ব্যবসায়ী যারা, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এরা মাদক মানে চোরাকারবারী বা মাদক সরবরাহকারী হিসেবে এলাকায় চিহ্নিত। অভিযুক্ত বিএনপি নেতা মনির হোসেনের দাবি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ডায়লগ এটা এডিট করে আজকে এটা জড়িত করা হচ্ছে। মাদক চোরাচালানি নিয়ে আমার ব্যাপারে যে অপপ্রচার করছে, আসলে কিন্তু এটা সত্যি না। পুলিশের বক্তব্য, মাদক বিরোধী অভিযান চলমান, কিন্তু একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার হচ্ছেন না কেন, সেই প্রশ্নের উত্তর নেই। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা একটি ভারতের সীমান্তবর্তী মাদক সংশ্লিষ্ট এলাকা। এই এলাকায় যারা অপরাধী আছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। ভবিষ্যতে আরও কঠিন অভিযান পরিচালনা করা হবে। কসবা ও আখাউড়ানে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছিলেন। তবে তার দলের লোকেরাই মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার ঘটনায় জনমনে এমপির জিরো টলারেন্স নীতি নিয়ে প্রশ্ন উঠেছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রায় 1 ঘন্টার বৃষ্টিতে ডুবল বন্দরনগরীর নিচু এলাকা। সকাল 8টা থেকে বৃষ্টি শুরু হলে পানি জমতে থাকে আগ্রাবাদ, ওয়াসার মোড়, কাতালগঞ্জ, হালিশহর সহ বেশ কিছু এলাকায়। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে। বাসাবাড়ি, দোকানপাটেও পানি ঢুকে পড়ে, তলিয়ে যায় রাস্তাঘাট। এতে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। জমে থাকা পানির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। পানি মারিয়েই গন্তব্যে যেতে হয় অনেককে। জলাবদ্ধতা নিরসনে কোটি টাকার প্রকল্প চললেও এর সুফল না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। চট্টগ্রামে জলাবদ্ধতার বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবাইর রিফাত। জোবাইর, রাস্তাঘাট থেকে পানি সরলো কিনা এবং চট্টগ্রামে বেশ কিছু এলাকায় তো মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, তো এখন কি অবস্থা দেখছেন? মারফি, নিচু যে এলাকাগুলোতে আসলে জলজটের সৃষ্টি হয়েছিল সেই পানি কিন্তু ইতিমধ্যে নামতে শুরু করেছে। কেননা প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু আসলে বৃষ্টিপাত বন্ধ, কোনো ধরনের বৃষ্টিপাত হচ্ছে না এবং রোদের দেখাও মিলেছে। ফলত নিচু যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে পানি নামতে শুরু করেছে এবং আশপাশের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, ভ্রাম্যমাণ এবং স্থায়ী যে দোকানপাটগুলো আছে তারাও কিন্তু আসলে নিজেদের যে দোকানপাট সেগুলো কিন্তু খোলা শুরু করেছে। আপনি জানেন যে সকাল থেকে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু যে এখানে দোকানপাটগুলো আছে সেই দোকানপাটগুলোতে কিন্তু একেবারে পানি ঢুকে গিয়েছিল। এতে করে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি একেবারে চরমে গিয়ে ঠেকেছিল এবং যেহেতু আজকে শুক্রবার, সেটি আসলে একটি আশীর্বাদ হিসেবে কাজ করেছে। স্বাভাবিকভাবেই স্কুল কলেজ গামী আসলে কোনো ধরনের ছাত্রছাত্রী আসলে এই রোড দিয়ে সচরাচর যাতায়াত করলেও আজ কিন্তু করেনি, ফলত তারা আসলে এটা থেকে রেহাই পেয়েছে। তবে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা যেটি বলছেন যে সংশ্লিষ্ট দপ্তরগুলো, সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ডের চলমান যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প
প্রকল্পের কাজ চলছে। সেই প্রকল্পের কাজ আসলে পুরোপুরি শেষ হলে তখন আসলে স্থায়ী সমাধান মিলবে বলে সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে বলা হচ্ছে। তবে স্থানীয় নাগরিক অথবা স্থানীয় বাসিন্দারা যেটি চাচ্ছেন সেটি হলো কোনোভাবেই আসলে তারা এটি আসলে বরদাস্ত করতে পারছেন না। তারা বলছেন যে স্বল্প বৃষ্টি হলেই কিন্তু এখানে একেবারে হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায়, এবং আজকের যে বৃষ্টি সেই বৃষ্টি যদি স্থায়ী হতো তাহলে কিন্তু এই জায়গায় আসলে কোমর সমান এবং কোনো কোনো ক্ষেত্রে বুক সমান পানি উঠতেও কিন্তু আমরা দেখেছি। ফলত যেটি হয়েছে যে পানি উঠলে কিন্তু সাধারণ মানুষ খুব বেশি কষ্টে পড়ে যান। আজকেও তার ব্যতিক্রম না, একেবারে প্রধান সড়কগুলোতেও আমরা পানি উঠতে দেখেছি আজকে, যেমন ওয়াসার মোড়, জিসির মোড় এবং শিল্পকলার আশেপাশে এবং চকবাজারের বৌদ্ধমন্দির এলাকা এবং আমার পিছনের যে এলাকাটি অর্থাৎ কাতালগঞ্জ এলাকাটিতেও কিন্তু প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পানি স্থায়ী ছিল, এবং এই পানি কিছুটা এখন নামতে শুরু করেছে এবং এর ফলে আশেপাশের যে দোকানপাটগুলো আছে তারাও তাদের মুখে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বৃষ্টিপাতে কিন্তু আকাশে কিন্তু মেঘের ঘনঘটা, বৃষ্টিপাত যদি আবার শুরু হয় সেক্ষেত্রে পানি আবারও জমে যাবে, সাধারণ মানুষের ফের ভোগান্তি হবে। স্বাভাবিকভাবে মানুষ এটি থেকে আসলে একটি স্থায়ী সমাধান চাইছেন। মানুষ বলছেন যে এটির আসলে একটি স্থায়ী সমাধান খুব জরুরি, কারণ কেননা পানি মারিয়েই আসলে তাদের গন্তব্যে যেতে হয়। তারা রিফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। থামছে না হাম এবং উপসর্গে মৃত্যু। গত 24 ঘন্টায় সিলেটে আরও 2 শিশু মৃত্যু হয়েছে। এই নিয়ে হাম এবং উপসর্গ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 76 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 69 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 261 জন। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এবং খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী এবং স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। হাম পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, হামে সিলেট বিভাগে তো হাম আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না এবং মৃত্যুর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে চিকিৎসকরা আসলে কি বলছেন? মারফি, দেখুন, প্রথমত বলে রাখি, সংক্রমণের যে চিত্র অর্থাৎ হাসপাতালে ভর্তি রোগীর চিত্রের দিক দিয়ে আসলে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঈদের আগে আমরা যেটা দেখেছিলাম যে হাসপাতাল ভর্তি রোগী একটি বেডে একাধিক রোগীকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে কারণ হাসপাতালের শয্যা সংকটের কারণে। তবে ধীরে ধীরে সেই রোগীর চাপ কিন্তু এখন কমে আসছে। তবে মৃত্যুর ক্ষেত্রে আসলে তেমন কোনো সুখবর নেই। গত সপ্তাহে মৃত্যুর আসলে সংখ্যাটা কমে আসলেও গত 72 ঘন্টায় কিন্তু আবারও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। চিকিৎসকরা যেটি মনে করছেন যে এই মুহূর্তে আসলে দুই বয়সী বাচ্চারা বেশি মারা যাচ্ছে। একটি হচ্ছে 6 মাসের কম বয়সী বাচ্চারা এবং 6 মাসের ঊর্ধ্বে যারা রয়েছেন, এবং 6 মাসের কম বয়সী বাচ্চাদের যেহেতু এখনো টিকার আওতায় আনা সম্ভব না, ফলে তাদের পুষ্টিহীনতায় যাতে তারা না ভোগে সেজন্য অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি 6 মাসের বেশি বয়সী যেসব শিশুরা এখনো টিকার আওতায় আসেনি তাদেরই শারীরিক জটিলতা বেশি হচ্ছে, এবং সেটি আসলে আমরা হাসপাতাল জুড়ে যেটি দেখছি যে যারা আসলে 6 মাসের বেশি বয়স তাদের অনেকেই আসলে টিকা নেননি। অভিভাবকরা যেটি বলছেন যে নানা কারণে তারা টিকা নিতে পারেননি, ফলে সেসব রোগীদের ভর্তির সংখ্যাই আসলে হাসপাতালে বেশি। তাই চিকিৎসকরা মনে করছেন সেই টিকার নেওয়ার যে বিষয়টা সেটি যাতে এখনো যারা টিকার আওতায় আসেনি তাদের টিকার আওতায় নিয়ে আসা, সেই কথাগুলোই চিকিৎসকরা বলছেন। আর চিকিৎসকরা আরেকটি বিষয় বলছেন যে যেহেতু রোগী ধীরে ধীরে কমে আসতেছে, সম্ভবত আসলে আরও কিছুদিনের মধ্যে অর্থাৎ 10-15 দিনের মধ্যে এই সংক্রমণ আরেকটু কমে আসবে, এবং সংক্রমণ যখনই কমে আসবে তখনই আসলে মৃত্যুর হারটাও ধীরে ধীরে কমে আসবে। তবে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 6 মাসের অনেক শিশুই মারা যাচ্ছে, এবং তারা যাতে পুষ্টিহীনতায় না ভোগে, কারণ যেহেতু তাদের টিকা দেওয়ার সুযোগ নেই সেজন্য সেখানে চিকিৎসকরা খুব বেশি জোর দিচ্ছেন। এবং আমরা হাসপাতাল ঘুরেও যেটি দেখছি যে শুধু এই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালই নয়, অন্যান্য যে হাসপাতাল সেই হাসপাতালগুলোতেও কিন্তু ধীরে ধীরে আসলে হাসপাতাল যে চিত্র সেটি স্বাভাবিক হতে শুরু করেছে। অর্থাৎ রোগীদের যে চাপ ঈদের আগে যেমনটি ছিল যে অতিরিক্ত রোগীর চাপ, সেই চাপ কিন্তু ধীরে ধীরে কমে আসছে, এবং সেটি আসলে সিলেটবাসীর জন্য বেশ স্বস্তির খবর। এবং সেই স্বস্তি যাতে আরও দীর্ঘতর হয় এবং ধীরে ধীরে যাতে এই হামের যে প্রকোপ সেটা একেবারেই কমে আসে, সেই প্রত্যাশাই মূলত হাসপাতালে থাকা সকলেরই। নাবিল, ধন্যবাদ যুক্ত হবার জন্য।
শেরপুরের শ্বশুর বাড়িতে মেয়ে জামাইকে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৃহস্পতিবার বিকেলে নলিতাবাড়ী উপজেলার বাদলাকুরমা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সোরহাব হোসেনের দাবি, 17 বছর প্রবাসে থাকাকালীন জমি কেনার জন্য বিভিন্ন সময় শ্বশুর মহরুদ্দিনকে মোট 6 লাখ টাকা ধার দেন তিনি। পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় তাদের মধ্যে। পরে মেয়ে জামাইকে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে মারধর করে শ্বশুর বাড়ির লোকজন। অন্যদিকে শ্বশুর মহরুদ্দিনের অভিযোগ, মেয়েকে নির্যাতন এবং অনৈতিক কর্মকাণ্ডের কারণে সোহরাবকে বেঁধে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, আটক করে একজনকে। আহত শ্বশুর শাশুড়িও হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এদিকে এই ঘটনায় সোহরাবের স্ত্রী, মা বাবা সহ অভিযুক্তদের নামে থানায় অভিযোগ করেছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।